এটা হয়ে গেলে যে সমস্যাটা ভারতের জন্য হবে, তো আপনি কি মনে করেন যে বাংলাদেশ চীনের জন্য ইম্পর্টেন্ট না, এবং পাকিস্তান তো চীনের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে এইটা মানে এই উপমহাদেশকে কম হলেও 50 থেকে 60 বছর পিছিয়ে দিবে, এবং সেটা হবে অত্যন্ত মারাত্মক। এখানে বেকার সমস্যা প্রচুর বাড়বে, ফরেন ইনভেস্টার্স আসবে না। যেহেতু আমরা যারা সাধারণ মানুষ, আমার কথা বলছি, আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি এই কনফিউশন থেকে মুক্ত হতে চাই যে আমাদের ডিফেন্স স্ট্রেংথটা কি, এটা একটা স্টেটমেন্ট আসো। আমাদের যে ডিফেন্স অ্যাডভাইজার আছেন, ওনার ব্যাকগ্রাউন্ড হলো, যেটা আমার পাটোয়ারি ভাই বললেন, ব্যাকগ্রাউন্ড হলো ফরেন সার্ভিসের ব্যাকগ্রাউন্ড। তো উনি এখন আমাদের ডিফেন্স অ্যাডভাইজার হয়েছেন। উনার একটা স্টেটমেন্ট দিতে হবে। উনার যদি পার্টিকুলারলি বিষয়টা না জানা থাকে, তাহলে আমি মনে করি এক্সপার্টদের কাছ থেকে সহযোগিতা নিয়ে উনি তো আমাদের স্টেটমেন্ট দিয়েছে বাংলাদেশে তেমন ক্ষতি হবে, প্রভাব পড়বে না এবং আমি তো ওইটা বলছি না, যেটা নাসির ভাই, আমাদের পাটোয়ারি ভাই যেটা বললেন যে হুম আমাদের হুম ডিফেন্স স্ট্রেংথ কতটুকু, এটা তো হুম ডিফেন্স অ্যাডভাইজার হিসেবে ইট ইজ হিজ সোল ডিউটি টু রিভিল ইট এন্ড ডিসক্লোজ ইট টু দ্য নেশন। আমার হুম, কথাটা বুঝতে পেরেছেন? এটা আমাদের জি। জানা দরকার। কারণ যেহেতু উপমহাদেশের মধ্যে টেনশন তৈরি হয়ে গেছে এবং এটা আর্মস স্কিরমিশেসে যাচ্ছে, সুতরাং বাংলাদেশ এই উপমহাদেশের একটা অংশ, সাবকন্টিনেন্টের। সুতরাং আমরা তো গালে হাত দিয়ে বসে থাকতে পারি না। উই মাস্ট হ্যাভ দ্য মেজর টু ডিফেন্ড আওয়ার টেরিটরি এট এনি কস্ট। এবং সেই জায়গায় আমি বলবো যে উই হ্যাভ নো পয়েন্ট টু রিটার্ন। এক্স্যাক্টলি, আমাদের অবশ্যই উই হ্যাভ নো পয়েন্ট টু রিট, আমাদেরকে অবশ্যই এই জায়গাটাকে অ্যাড্রেস করতে হবে। যদি আমাদের মিলিটারি স্ট্রেংথ কম থাকে, সেটা কিভাবে ম্যানেজ করা যায় সেটা ভাবতে হবে। আরেকটা জিনিস হলো, এই যেটা পাটোয়ারি ভাই একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন, যে পাটোয়ারি ভাই বললেন, নাসির ভাই বললেন, আমি ঠিক ভুলে গেলাম, যে আমরা তো জনসংখ্যায় কম না, আমরা 18 থেকে 19 কোটি লোকের দেশ তো এটা। ইন্ডিয়া যদি এরকম টেরিটরি এক্সপ্যানশনে যায়, আমাদের দেশে টেরিটরি নিয়ে যেতে চায়, তাহলে এটা হজম করা কঠিন হবে তো। কারণ আমাদের দেশে যুবকরা তো বসে থাকবে না। দোজ হু আর ফিজিক্যালি ফিট টু গো টু দ্য ওয়ারফিল্ড, যেটাকে বলে পিপলস ফোর্স হয়ে যাবে তখন। সেটাও সেটা কিন্তু আমি ভারতের বলছিলাম। জন্য চ্যালেঞ্জ হবে। এবং এটা পাটোয়ারি ভাই বোধহয় ইঙ্গিত করেছেন, পিপলস ফোর্স হ্যাঁ, আমি হয়ে যাবে। বলছি। এইটা হয়ে গেলে যে সমস্যাটা ভারতের জন্য হবে, তো আপনি কি মনে করেন যে বাংলাদেশ চীনের জন্য ইম্পর্টেন্ট না, এবং পাকিস্তান তো চীনের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখন যদি ভারত আমাদের দুইটা অংশ, মানে বাংলাদেশ এবং ভারত যদি থাবা দেয়, তাহলে চায়না কোন কোন কারণে চায়না চুপচাপ বসে থাকবে, আমি তো সেটা বুঝতে পারছি না। আমার কিন্তু এটা মাথায় আসে না, আমার দেমাগে এটা আসছে না। আমি মনে করি চায়না অ্যাক্টিভ হবে, এবং চায়না অ্যাক্টিভ হলে, যেটা নাসির ভাই বললেন, চায়না যেটা কয়েকটা পয়েন্টের কথা বলেছেন নাসির ভাই, যেটা আমি যে একটা, যে যেমন আকসাই চীন, লাদাখ, তারপরে আরেকটা যেমন অরুণাচল, আরেকটা আরেকটা যে মানে নাসির ভাই আরেকটা নাম উল্লেখ করেন, ইয়াস। তো এগুলো খুব সেন্সিটিভ পয়েন্ট, এবং এইটাও ঠিক যে চাইনিজ সৈন্যরা 62-তে বুঝিয়ে দিয়েছেন যে কতটা ক্ষিপ্রগতি সম্পন্ন, এবং তারা ইচ্ছা করলে চিকেন নেকে কন্ট্রোল নিতে তাদের খুব সময় বেশি লাগবে না, ভারত যতই শক্তি দেখাক। আপনি জানেন তো, যখন 62-তে ওয়ার শুরু হয়, ইন্ডিয়া কিন্তু দাঁড়াতে পারেনি। আমি দিল্লিতে গিয়ে দেখেছি কত ইন্ডিয়ান সৈন্য এবং অফিসার মারা গেছে চাইনিজ ট্রুপসের, চাইনিজদের হাতে। তো সেখানে একটা কথা ছিল যে চোয়েনলাই র্যাড টেলিফোনে নেহেরুকে একটা কথা বলেছিলেন, এটা অত্যন্ত অপমানজনক ছিল নেহেরুর জন্য, যে আপনি কি যুদ্ধ কন্টিনিউ করতে চান, তাইলে আমি দিল্লির শহর বিমানে ছেড়ে দেব। এটা ফ্যাক্ট, হিস্টোরিক্যাল ফ্যাক্ট আমি বললাম। আপনি ভারতের লোকজনকে বলেন চ্যালেঞ্জ করতে, যে তথ্যটা সঠিক না। চোয়ানলাই প্রিমিয়ার অফ চায়না বলেছিলেন, যা নেহেরুকে বলেছিলেন, মিস্টার নেহেরু, আপনি কি কন্টিনিউ করবেন যুদ্ধ, তাইলে আমি দিল্লি শহরটা বিমানে ছেড়ে দিব। সুতরাং এত সোজা না কিন্তু। আমার মনে হয় কি, যে উভয়েরই, ইন্ডিয়া এবং পাকিস্তানের রেস্ট্রেইন পলিসিতে যাওয়া উচিত। কোন রকমই এক্সকালেটিং ওয়েতে প্রসিড হওয়া মোটেও ঠিক হবে না। এটা অত্যন্ত ক্ষতিকর হবে, এবং এমন হবে ক্ষতিকর, যেটা এই দুইটা দেশকেই, এবং সাথে আমরাও, যেহেতু আমরা একই মানে জিওগ্রাফিক্যাল ইয়েতে, সাবকন্টিনেন্টের কনটেক্সটে আমাদের একই একটা মানে ফ্রেমওয়ার্কে আছি, তা আমাদেরকে কিন্তু একবিংশ শতাব্দীর ইকোনমিক চ্যালেঞ্জ ফেস করার ক্ষেত্রে চিরদিনের জন্য আমরা দুর্বল হয়ে যাব। যদি আল্লাহ না করো কোনো ট্রেডিশনাল ওয়ার তৈরি হয়ে যায়, শুরু হয়ে যায়, তাহলে এইটা মানে এই উপমহাদেশকে কম হলেও 50 থেকে 60 বছর পিছিয়ে দিবে, এবং সেটা হবে অত্যন্ত মারাত্মক।
এখানে বেকার সমস্যা প্রচুর বাড়বে, ফরেন ইনভেস্টার্স আসবে না এবং ভয়াবহ দুর্ভিক্ষ তৈরি হবে, মারাত্মক ফ্যামিন ক্রিয়েট করবে। সুতরাং যারা চিন্তা ভাবনা করেন, আমি ভারতের যে অনেক সুশীল সমাজের সদস্যরা আছেন, সাংবাদিকরা আছেন এবং বুদ্ধিজীবীরা আছেন, বিশেষ করে ঐতিহাসিকরা, ভারতের অনেক ইম্পার্শিয়াল হিস্টোরিয়ান আছেন, তারা অনেক কিছু ব্যাখ্যা করতে পারেন চমৎকার ভাবে। তাদের কিন্তু এগিয়ে আসা উচিত এবং নরেন্দ্র মোদীকে এইখানেই থামিয়ে দেওয়া উচিত। প্লিজ স্টপ, যেটা থামিয়ে দেওয়া উচিত। তা না হলে কিন্তু পরিণতি হবে ভয়াবহ, এটা সবার জন্য হবে। ভারত মনে করছে আক্রমণ করে পার হয়ে যাবে, নো 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 নো। ভারতের ইকোনমি এত স্ট্রং না। আপনি জানেন তো ভারতে এখনো ছনের ঘর আছে, টালির ঘর আছে, এবং টালি কোনো কোনো গ্রাম অঞ্চলে দেখবেন টালি পড়ে গেছে, সেখান থেকে আকাশ দেখা যায়, ওই যে আসমানিদের বাড়ি, যেটা ওই জসিমউদ্দিনের কবিতার মতো, সেটা কিন্তু আছে। আপনি জানেন তো ভারতে এখনো অনেক লোকের বাড়িতে কোনো টয়লেট নাই। তো তারা কি করে, গরিবি হটাও কিন্তু ভারতেই ইনিশিয়েটিভ নিয়েছিল, গরিবি হটাও, এটা বাংলাদেশে নেয় নাই, পাকিস্তানে নেয় নাই। সুতরাং আমি যেটা বলছি যে ভারতের দারিদ্র কিন্তু, ভারত যদি বলে যে দারিদ্র থেকে ভারত সম্পূর্ণ মুক্ত হয়েছে, এটা ভুয়া কথা, এটা মিথ্যা বলা হবে। আপনি ভারতের কতগুলো বিশেষ বিশেষ জিনিস দেখলে আপনি বলবেন না যে ভারতের ইকোনমি খুব স্ট্রং। নট এট অল। এখনো ভারত ওই জায়গায় যায়নি। ভারত ইউরোপের ধারে কাছেও নাই, পশ্চিমা বিশ্ব যেমন কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা, ওদের ধারে কাছেও, নিউজিল্যান্ড, ওগুলোর ধারে কাছেও নাই। সুতরাং আমি মনে করি ভারত পাকিস্তান এই দুটো রাষ্ট্রের যুদ্ধের খায়েশ না থাকাই উচিত, যেটা না থাকাই কল্যাণকর হবে। এটা কোনোভাবেই ভালো হবে না। আমি এখন একটু বিদায় নিব।